হ্যালো ভিউয়ার্স, অসুস্থতার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে তোমরা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে পিজি এমএ কোর্সে হিস্ট্রিতে ফার্স্ট ইয়ারে পড়ছো, তোমাদের যে ফোর্থ পেপারটি রয়েছে হিস্টোগ্রাফি, এই পেপারটির একটি ইম্পর্টেন্ট প্রশ্ন, কিভাবে প্রাচ্যবাদী শিক্ষা ভারতের নবজাগরণে সাহায্য করেছিল। প্রাচ্যবিদ্যা কিভাবে নবজাগরণে সাহায্য করে, এই প্রাচ্যবিদ্যার উপরে যে 18 নম্বরের প্রশ্নটি রয়েছে তার অ্যান্সার নিয়ে আলোচনা করছি ভিডিওতে। তো দেখো, উত্তরটা তোমরা এই জায়গা থেকে লেখা শুরু করবে। অষ্টাদশ শতকে ভারতে ব্রিটিশ শাসন প্রতিষ্ঠিত হওয়ার পর ব্রিটিশরা ভারতের রাজনৈতিক প্রভুত্ব স্থাপনের সঙ্গে সঙ্গে সাংস্কৃতিক ঔপনিবেশিকতাবাদও গড়ে তুলতে সচেষ্ট হয়। তবে ভারতীয় সংস্কৃতি সম্পর্কে ব্রিটিশদের দৃষ্টিভঙ্গির মধ্যে কিছু বৈচিত্র্য লক্ষিত হয়। এই সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গি প্রাচ্যবাদী বা পাশ্চাত্যবাদী ভাবধারায় বিভক্ত হয়ে যায়। প্রাচ্যবাদী চিন্তাধারার মূল প্রতিপাদ্য ছিল দেশীয় সাংস্কৃতিক ঐতিহ্যবাদী চিন্তাধারার মাধ্যমে ভারতীয়দের সাংস্কৃতিক উন্নতি বিধান। পাশ্চাত্যবাদী চিন্তাধারার মূল উদ্দেশ্য ছিল ভারতে পাশ্চাত্যমুখী সংস্কৃতি ও চিন্তার উন্মেষ ঘটানো। কালক্রমে প্রাচ্যবাদী চিন্তাধারা দুর্বল হয়ে পড়ে এবং ভারতে ব্রিটিশ শাসনকে টিকিয়ে রাখার জন্য ভারতীয় চিন্তার জগৎকে পাশ্চাত্যকরণের প্রচেষ্টা শুরু হয়। কারণ পাশ্চাত্যবাদীরা মনে করত ভারতীয়রা নিজেদের ঐতিহ্য ও সংস্কৃতির শ্রেষ্ঠত্ব সম্পর্কে সম্যক জ্ঞান লাভ করলে ব্রিটিশরা শাসনকে অস্বীকার করবে। এরপরে দেখো, এডওয়ার্ড সাইড দ্য ওরিয়েন্টালিস্ট গ্রন্থে বলেন যে প্রাচ্যবাদ বলতে বিশেষ ধরনের সাংস্কৃতিক জ্ঞানের ধারাকে বোঝায় যা ইউরোপে তার কর্তৃত্ব নিয়ন্ত্রণ ও সাম্রাজ্যবাদী প্রচেষ্টা অক্ষুণ্ণ রাখতে ব্যবহার করে। তাই ইউরোপের ক্ষেত্রে প্রাচ্যবাদ ছিল ঔপনিবেশিকতাবাদের সমকালীন ও পরিপূরক। প্রাচ্যবাদী চিন্তাধারার অভিজ্ঞ ব্যক্তিরা ভারতে ব্রিটিশ সাম্রাজ্য স্থাপনের পূর্বেই সাম্রাজ্যবাদী বিকাশের পথ প্রশস্ত করে দেয় এবং ক্ষমতা ও নিয়ন্ত্রণের এক উপযোগী ধারা হিসেবে এটি ব্রিটিশ সাম্রাজ্যের শেষ পর্ব পর্যন্ত তার অস্তিত্ব বহাল রাখে। এডওয়ার্ড সাইড বলেন, এর মতে সাম্রাজ্যবাদের একটি সহায়িকা শক্তিরূপে প্রাচ্যবাদী চিন্তাধারা ভারতীয়দের একটি স্বতন্ত্র গোষ্ঠীরূপে চিহ্নিত করার পরিবর্তে পাশ্চাত্যের স্বকীয়তার উপর অনেক বেশি গুরুত্ব দেয় এবং প্রাচ্যবাদের এই ধারণা ভারতে সাম্রাজ্যবাদের অবসানের পর হয়তো বিদ্যমান ছিল। প্যারা করে দেখো, ডেভিড কফের মতে প্রাচ্যবাদ ছিল ভারতীয় সাংস্কৃতিক ও জীবনধারাকে পুনঃস্থাপিত ও সুরক্ষিত করার একটি প্রয়াস। অষ্টাদশ শতকে প্রাচ্যবাদ শুধুমাত্র ব্রিটিশ সাম্রাজ্যের স্বার্থে প্রযুক্ত হয়নি, বরং ইউরোপীয় ভারতীয় সংস্কৃতির বৈশিষ্ট্যসমূহ সম্মিলিত হয়। ভারতীয় প্রাচ্যবাদের বিভিন্ন ধারাকে তাই কফ বিশ্লেষণ করেছেন। ডেভিড কফের মতে ভারতীয় প্রাচ্যবাদের প্রথম ক্ষেত্রটি হল বিশ্বজনীন প্রাচ্যবাদ এবং এই জাতীয় প্রাচ্যবাদের প্রথম উদ্যোক্তা ছিলেন ওয়ারেন হেস্টিংস, উইলিয়াম জোন্স প্রমুখ। এরা এক বিশ্বজনীন যুক্তিবাদ ও জ্ঞানদীপ্তির দ্বারা অনুপ্রাণিত হন এবং ভারতের প্রাচীন ঐতিহ্যপূর্ণ সাহিত্য সংস্কৃতির চর্চায় ব্রতী হন। এদের উদ্দেশ্য শুধুমাত্র ভারতে ব্রিটিশ সাম্রাজ্যবাদকে দৃঢ় রূপ দান করাই ছিল না, সেই সাথে ভারতীয় জনমানসে জানার আকাঙ্ক্ষাও লক্ষিত হয়। এইভাবে সাংস্কৃতিক চেতনা ও প্রশাসনিক প্রয়োজনের মধ্যে এক নিরন্তর সংঘাত দেখা যায়। হেস্টিংস মনে করতেন ভারতীয় ব্রিটিশরা একই ধরনের সাধারণ আইন ও অধিকারের বশবর্তী। অন্যদিকে উইলিয়াম জোন্স ভারতীয় সংস্কৃতির পুনরুজ্জীবনের জন্য 1784 খ্রিস্টাব্দে গড়ে তোলেন এশিয়াটিক সোসাইটি এবং তিনি ঘোষণা করেন যে তার এই সাংস্কৃতিক উদ্যোগ শুধুমাত্র সমগ্র মানব জাতিকে জানার এক প্রচেষ্টা মাত্র। উইলিয়াম জোন্স ব্রিটিশ ও ভারতীয়দের সাংস্কৃতিক স্বাতন্ত্র্যের পরিবর্তে ভারতের প্রাচীন ঐতিহ্য, মানবতাবোধ, হিন্দু ও মুসলিম সংস্কৃতির শ্রেষ্ঠত্বকে তুলে ধরার চেষ্টা করেন। এরপরে দেখো, প্রাচ্যবাদী সাংস্কৃতিক বিকাশের অন্যতম অঙ্গ ছিল প্রাচ্যবাদী সাহিত্যগুলির বহুল চর্চা। জোন্স আর্য ভাষা ও ল্যাটিন গ্রিক ভাষার মধ্যে সামঞ্জস্য বিধান করেন যা আর্যদের উৎস নির্ণয়ে সাহায্য করে। 1789 খ্রিস্টাব্দে তিনি কালিদাসের শকুন্তলার ইংরেজি অনুবাদ করেন। এই অনুবাদ ইউরোপীয় সাহিত্য জগতে এত আলোড়ন সৃষ্টি করে যে এই পর্বকে শকুন্তলা এরা অফ ইউরোপিয়ান ওরিয়েন্টালিজম বলা হয়। 1782 খ্রিস্টাব্দে জয়দেবের গীত গোবিন্দ, 1807 হিতোপদেশ অনুবাদ হয়। প্যারা করে, তবে জোন্স ও ওয়ারেন হেস্টিংসের প্রধান কৃতিত্ব ছিল ভারতে প্রাচীন পুঁথি ও শাস্ত্র গ্রন্থ পাঠ করে ভারতীয় আইনের সংকলন করা। 1772 খ্রিস্টাব্দে ওয়ারেন হেস্টিংস ঘোষণা করেন যে ভারতীয় আইনগুলিকে মুসলিম শরিয়তি আইন বা হিন্দু প্রাচীন শাস্ত্র অনুসারে আলোচনা করাই উচিত। 1776 এন.বি. হ্যালহেড এ কেট অফ জেন্টাল এ কোড অফ জেনারেল ল প্রকাশ করেন, যার মাধ্যমে ভারতে প্রচলিত রীতিনীতি ও প্রথাগুলি সম্পর্কে জানা যায়। 1781 খ্রিস্টাব্দে গড়ে ওঠে কলকাতা মাদ্রাসা। 1899 খ্রিস্টাব্দে বারাণসী সংস্কৃত কলেজ গড়ে ওঠে। ব্রিটিশ প্রাচ্যবাদীরা ভারতীয় ভাষা ও সংস্কৃতির সাথে পরিচিত হবার জন্য 1800 খ্রিস্টাব্দে গড়ে তোলেন ফোর্ট উইলিয়াম কলেজ। এই কলেজ প্রতিষ্ঠার মাধ্যমে ব্রিটিশ কর্মচারীরা প্রশাসনিক ক্ষেত্রে ভারতীয়দের উপর নির্ভরশীলতা হ্রাস করতে উদ্যোগী হন। ডেভিড কফের মতে অপর এক গোষ্ঠীর প্রাচ্যবাদীরা
পরিচিত ছিল এভাঞ্জেলিক্যাল বা ভার্নাকুলারিস্ট নামে। 1813 খ্রিস্টাব্দের চার্টার আইনে মিশনারিদের ভারতে ধর্মপ্রচার ও শিক্ষা প্রসারে অবাধ স্বাধীনতা দেওয়া হয়। এ প্রসঙ্গে উইলিয়াম কেরি 1771 থেকে 1834 শ্রীরামপুরের ব্যাপটিস্ট মিশনের কার্যাবলী উল্লেখ করা যায়। এই ব্যাপটিস্ট মিশনের সাথে ফোর্ট উইলিয়াম কলেজের একটি ওতপ্রোত সম্পর্ক ছিল। কলেজের অভিজ্ঞ ব্যক্তিরা মিশনের প্রকাশনার কাজে সাহায্য করতেন। অন্যদিকে মিশন থেকে প্রাচ্যবাদী চিন্তাধারা ও সাহিত্য সম্পর্কে যেসব ইউরোপীয়দের প্রশিক্ষণ দেওয়া হতো তারা অনেকেই কলেজে শিক্ষকতার পদ লাভ করতেন। উইলিয়াম কেরির মূল উদ্দেশ্য ছিল বাইবেল ও খ্রিস্ট ধর্মতত্ত্বকে বাংলায় অনুবাদ করে সাধারণ জনগণের মধ্যে প্রচার করা। এজন্য কেরিকে রীতিমতো প্রাচ্য ভাষা চর্চা করতে হতো। তিনি বাংলা ও সংস্কৃত ইউরোপীয় ব্যাকরণ অনুবাদ করেন। সংস্কৃততে ইউরোপীয় ব্যাকরণ অনুবাদ করেন। সেই সঙ্গে রামায়ণ মহাভারত অনুবাদ করা হয়। কেরির নেতৃত্বে বাংলা ভাষা ও সাহিত্যের মধ্যে একাধিক পরিবর্তন লক্ষিত হয়। কেরি বাইবেলের বঙ্গানুবাদের সঙ্গে সঙ্গে মাতৃভাষায় শিক্ষা প্রসারের উদ্যোগ নেন। তিনি বিদ্যালয় উপযোগী গ্রন্থ হিসেবে 1801 খ্রিস্টাব্দে রচনা করেন কথোপকথন। 1812 খ্রিস্টাব্দে রচনা করেন ইতিহাস মালা। উইলিয়াম কেরি শ্রীরামপুরের মিশনারিগণ রামরাম বসু ও মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের এইভাবে সম্মিলিতভাবে বাংলা ভাষা প্রসারে উদ্যোগী হন। প্যারা করে সর্বশেষ গোষ্ঠীটিকে ডেভিড কব বলেছেন ইমপ্রুভিং ওরিয়েন্টালিস্ট। এই গোষ্ঠীর মধ্যে ছিলেন হোরেস হেমান উইলসন 1786 থেকে 1860, হল্ট ম্যাকেঞ্জি, হেনরি প্রিন্সেপ প্রমুখ। এরা ভারতীয়দের এক উচ্চতর শিক্ষা প্রণালী প্রদান করার পক্ষপাতী ছিলেন। তবে ইংরেজি শিক্ষাকে তারা একমাত্র উপায় রূপে গণ্য করলেও প্রাচ্য শিক্ষার পদ্ধতি ও ভাষার অবলুপ্তি ঘটাবার পক্ষপাতী ছিলেন না। হেম্যানের প্রাচ্যবাদী চিন্তাধারা পূর্বোক্ত প্রাচ্যবাদী চিন্তাধারা থেকে পৃথক ছিল। তার চিন্তাধারার মূল প্রতিপাদ্য ছিল ভারতের প্রাচীন সাংস্কৃতিক সর্বোত্তম বিষয়গুলিকে তুলে ধরা। এরই চূড়ান্ত বহিঃপ্রকাশ ঘটে কলকাতা সংস্কৃত কলেজ প্রতিষ্ঠার মাধ্যমে। এই প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল হিন্দু শিক্ষা ও সংস্কৃতিকে পুনরুজ্জীবিত করা। এখানে প্রথিত যশা সংস্কৃত পণ্ডিতরা শিক্ষাদান করতেন। এর প্রশাসনিক স্তরেও ভারতীয়রাই নিযুক্ত হতেন। তবে এই শিক্ষা প্রতিষ্ঠানের পাঠ্যসূচির মধ্যে ইউরোপীয় ভারতীয় সংস্কৃতির এক মেলবন্ধন থেকে যায়। প্যারা করে ডেভিড কফের এই প্রাচ্যবাদ সম্পর্কে চিন্তাধারার বিপক্ষে এডওয়ার্ড সেইডের বক্তব্য বিশ্লেষণ করলে তিনটি বৈশিষ্ট্য দেখা যায়। প্রথম পর্যায়ে প্রাচ্যবাদ ছিল সাংস্কৃতিক উৎকর্ষ বিধানের লক্ষ্যে নিয়োজিত। অষ্টাদশ শতাব্দীতে উইলিয়াম জোন্স, হেনরি কোলব্রুক, চার্লস উইলকিন্স প্রমুখ ভাগবত গীতা, শকুন্তলা, উপনিষদ ইত্যাদি অনুবাদ করেন। সেইদ এদের পাশ্চাত্য ইতিহাস, সমাজবিদ্যা, নৃতত্ত্ববিদ্যা ইত্যাদিতে অভিজ্ঞ ব্যক্তিদের উদ্যোগ বলে চিহ্নিত করেছেন। দ্বিতীয় পর্যায়ে প্রাচ্যবাদকে তিনি কোনো পাশ্চাত্য সংস্কৃতিতে লালিত ব্যক্তিসমূহের অপাশ্চাত্য জগৎকে বিশ্লেষণ করার এক বিশেষ চিন্তাগত পদ্ধতি বলেছেন। অর্থাৎ এর মধ্যে দীর্ঘ সময়ব্যাপী প্রাচ্য সম্পর্কে প্রতীচ্য চিন্তাধারার প্রতিফলন ঘটে। প্রাচ্যবাদ সম্পর্কে সেইদের তৃতীয় বক্তব্যটি পূর্বোক্ত দুটি ধারণা থেকে নিঃসৃত বলা যায়। বিভিন্ন গ্রন্থাদি ও লিখিত উপাদানের মাধ্যমে প্রাচ্য সম্পর্কে ইউরোপীয়দের যে চিন্তাধারা গড়ে ওঠে তা প্রাচ্যবাদ হিসেবে পরিচিতি লাভ করে। প্যারা করে এইভাবে সেই তার যে বক্তব্য তুলে ধরেন প্রাচ্যবাদ সম্পর্কে, তাতে পাশ্চাত্য ও অপাশ্চাত্যের জগৎকে দুটি ভাগে ভাগ করা যায়, আমরা এবং তারা, এবং প্রাচ্য জগৎকে কিছু সাধারণ বৈশিষ্ট্যের দ্বারা ব্যাখ্যা করার প্রবণতা দেখা যায়, যার মূল বৈশিষ্ট্য ছিল নারীসুলভ প্রকৃতির, দুর্বল, অগভীর ও অযৌক্তিক। এই ধারণা থেকেই ক্রমশ ব্রিটিশদের দ্বারা ভারতীয়দের উপর নিরন্তর প্রভুত্ব বজায় রাখার যৌক্তিকতা পুষ্টি লাভ করে এবং প্রাচ্যবাদী চিন্তাধারা ব্রিটিশ সাম্রাজ্যবাদের দোত্তক হয়ে দাঁড়ায়। বিভিন্ন সাম্রাজ্যবাদী প্রশাসক, সমাজবিদ, ঐতিহাসিকদের রচনায় এই উদ্দেশ্যটি খুবই স্পষ্ট হয়ে ওঠে। প্যারা করে এ প্রসঙ্গে আশিস নন্দী তার আলোচনায় অ্যাংলো স্যাক্সন সভ্যতার পৌরসুলভ উপস্থিতির বিপরীতে ভারতীয় সভ্যতাকে নারী সুলভ, দুর্বল প্রকৃতির সভ্যতা হিসেবে তুলে ধরার প্রবণতাকে ব্যাখ্যা করেছেন। সমস্ত ক্ষেত্রে প্রাচ্যকে নেতিবাচক, অবদমিত পাশ্চাত্যের যুক্তিবাদের থেকে পৃথক করে তোলার চেষ্টাও লক্ষিত হয়। এর মধ্যে স্থান পায় প্রাচ্যের উষ্ণতা, অপরিচ্ছন্ন ও ঘিঞ্জি ব্যবসায়ী ক্ষেত্র, সন্ত্রাসবাদী প্রবণতা, স্বৈরতান্ত্রিক প্রশাসন, নেটিভ জনগণ, রহস্যবাদের ব্যাপকতা ইত্যাদি। এই সমস্তের মাধ্যমে ব্রিটিশ প্রশাসকরা শাসিত ভারতীয়দের এক অপরিবর্তনীয় চরিত্রকে তুলে ধরার চেষ্টা করেন, যা প্রাচ্যের জনগণের নিরাপত্তা ও মঙ্গল বিধানের জন্য পাশ্চাত্যের নিরন্তর ক্ষমতা বিস্তারের যৌক্তিকতাকে সমর্থন করে। প্যারা করে সুতরাং প্রাচ্যবাদ সম্পর্কে সেইদ এবং অন্যান্য গবেষকদের বক্তব্যের মূল সূত্র হলো তারা তাদের রচনার মাধ্যমে রিপ্রেজেন্টেশনাল ভায়োলেন্স অফ কলোনিয়াল ডিসকোর্সেসের বিরোধিতা করেছেন। অর্থাৎ তিনি ঔপনিবেশিক শাসনের অধীনে শাসিত জনগোষ্ঠীর উপর সাংস্কৃতিক প্রভাবের মূল্যায়নের কথা বলেছেন। এই জাতীয় প্রবণতার মূল বৈশিষ্ট্য হলো পাশ্চাত্য স্বকীয়তাকে ভারতীয়দের চেতনার তুলনায় অধিক গুরুত্ব দান করা। এই জাতীয় প্রবণতা ঔপনিবেশিক শাসনের
অবসানের পরেও ঐতিহাসিক আলোচনার ক্ষেত্রে বিশেষ গুরুত্বের দাবি করে। সাম্প্রতিককালের প্রাচ্যবাদী রচনার মূল সূত্রগুলিও কিন্তু ঔপনিবেশিক আমলের সাংস্কৃতিক বৈশিষ্ট্য থেকে সংগৃহীত হয়েছে। এ প্রসঙ্গে পিটার ভ্যান্টারভার তিনি এই যে বক্তব্যটা রেখেছেন, এটা দেখে লিখে নেবে। পরের প্যারা দেখো, এটি শেষ প্যারা, কিন্তু তা সত্ত্বেও ডেভিড কপের বক্তব্য অস্বীকার করা যায় না। কপ যখন প্রাচ্যবাদকে সাংস্কৃতিক বিকাশের একটা পর্ব, ঐতিহাসিকভাবে পরিবর্তনশীল, সময় ও স্থানভেদে স্বতন্ত্র একটি বিষয় বলে চিহ্নিত করেছেন, সেই তখন প্রাচ্যবাদকে একটি তাত্ত্বিক স্তরে উন্নীত করে সাম্রাজ্যবাদের বিকাশের সাংস্কৃতিক ব্যাখ্যা হিসেবে একে ব্যবহার করেছেন। এছাড়া শাহিদ যে ধরনের সাংস্কৃতিক স্তরের কিছু সাধারণ বৈশিষ্ট্যের কথা বলেন, তাও সবসময় স্থির থাকতে পারে না, এবং এর দ্বারা ভারতীয়দের সামগ্রিক সাংস্কৃতিক পরিমণ্ডলকে যথার্থভাবে ব্যাখ্যা করাও যায় না। যথা ব্রিটিশরা যেমন তাদের সাম্রাজ্যবাদের প্রসারের জন্য প্রাচ্যবাদী সাংস্কৃতিক বৈচিত্র্যকে ব্যবহার করে তেমনি জাতীয় আন্দোলনের সময় ভারতীয়রাও তাদের সাংস্কৃতিক পরিচিতি বোঝাতে একই শর্তগুলি ব্যবহার করে থাকেন, যথা গান্ধীবাদী সাংস্কৃতিক কার্যকলাপ এবং সত্যাগ্রহের আদর্শ। সুতরাং প্রাচ্যবাদকে যথাযথভাবে বুঝতে হলে ব্রিটিশ ও ভারতীয় উভয় দৃষ্টিভঙ্গি থেকেই তাকে বিশ্লেষণ করা প্রয়োজন। তো এই ছিল প্রাচ্যবাদ কীভাবে ভারতের নবজাগরণে সাহায্য করে, তার উপরে যে কোশ্চেন অ্যান্সার তোমাদের সামনে তুলে ধরলাম। এটি সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও ক্লাসে। ততক্ষণ চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত জানাবে কমেন্ট সেকশনে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক